হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এই পুষ্পা ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি পুষ্পা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 6 এর যে সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেটাই হচ্ছে আমাদের ম্যাথের ক্লাস। তো এটা হচ্ছে আমাদের 9 নম্বর ক্লাস। এর আগে কিন্তু আমাদের 8টি ক্লাস আলোচনা করা হয়ে গেছে। এটা তাহলে কি বললাম যে আমাদের টোটাল তাহলে কটা ক্লাস হচ্ছে? 9টা ক্লাস হচ্ছে। তাহলে এই 9টা ক্লাস বা 9টা সেট যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, রিপিট করে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। আর তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো হবে। আর এরপরে যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা দেখতে থাকো। তো চলো আর দেরি না করে আমরা এই ভিডিওটাকে শুরু করি। দেখো এখানে এবার আমাদের 1 দাগের কোশ্চেনটা বলেছে যে 42 তার টাকার 2/5 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে 108 টাকা পড়ে রইল। এবার প্রথমে পিয়ালির কাছে কত টাকা ছিল? তাহলে প্রথমে কিন্তু এখানে আমাদের বার করতে হবে যে দেবনাথকে আর সুনিতাকে পিয়ালি কত অংশ টাকা দিয়েছে, টাকার কত অংশ দিয়েছে। তাহলে এটা যদি আবার বার করি তাহলে কি করতে হবে? এখানে রয়েছে দেবনাথকে দিয়েছে 2/5 অংশ আর সুনিতাকে দিয়েছে হচ্ছে 3/10 অংশ। তাহলে এই দুটোকে যোগ করে নিই, তাহলে ইকুয়াল টু দিলাম। এবার এখানে 5 আর 10 এর লসাগু হচ্ছে 10, আর এখানে হচ্ছে 5 দুগুণে 10 2, 2 দুগুণে 4 হলো, এটা প্লাস এখানে হলো 1 আর 3 একে 3। তাহলে এটা ইকুয়াল টু এবার হয় আমাদের 10, নিচে হলো 10 আর উপরে 4 আর 3 এ 7। তাহলে 7/10 অংশ এই যে দেবনাথ আর সুনিতার মোট টাকার অংশ 7/10 অংশ হলো। হ্যাঁ, এবার আমাদেরকে ধরে নিতে হবে যে পিয়ালির মোট টাকার অংশ ছিল 1 অংশ। এটা কিন্তু ধরে নিতে হবে 1 অংশ হচ্ছে পিয়ালির মোট টাকার অংশ এটা। তাহলে এবার এই যে পিয়ালি আর দেবনাথ আর সুনিতাকে দেওয়ার পর এবার পিয়ালির টাকার কত অংশ পড়ে রয়েছে সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। তাহলে আমরা কি করব? আমরা কি ধরলাম যে পিয়ালির কাছে মোট 1 অংশ টাকা রয়েছে। তাহলে এবার 1 অংশ থেকে 7/10 অংশ বাদ দিতে হবে। তাহলে দেখো আমরা বাদ দিচ্ছি। তাহলে 1 - 7/10 এটা ইকুয়াল টু, তাহলে এখানে আমরা নিচে আমাদের লসাগু হলো 10 আর এখানে কত হয় দেখো এখানে নিচে ধরো 1 আছে, তার মানে 1 মানে হচ্ছে এখানে 10, এটা মাইনাস এখানে 1, তাহলে 7 এর সঙ্গে 1 গুণ করলে 7। তাহলে এবার এটা ইকুয়াল টু আমাদের হয় 10 আর হচ্ছে 10 থেকে 7 বাদ দিলে আমাদের কত হয় 3। তাহলে এই যে আমাদের, তাহলে এখানে আমাদের কি বেরোলো? তাহলে 3/10 আমাদের বেরোলো। তাহলে 3/10 অংশ এবার কিন্তু পিয়ালির কাছে আমাদের পড়ে আছে। পিয়ালির কাছে আমাদের তাহলে কত টাকা পড়ে আছে, কত টাকার অংশ? তাহলে 3/10 অংশ পিয়ালির কাছে পড়ে আছে। এবার আমাদের কি বলে দিয়েছে যে সুনিতা দেবনাথকে দেওয়ার পরে যে 2/5 অংশ 3/10 অংশ করে সুনিতা দেবনাথকে দিল। এবার দেওয়ার পর তার কাছে পড়ে রইল 108 টাকা। তাহলে এখানে আমরা অংশ হিসেবে দেখতে পেলাম যে পিয়ালির কাছে এখন পড়ে আছে 3/10 অংশ, আর টাকা হিসেবে কিন্তু আমরা এখানে বলে দেওয়া আছে যে 108 টাকার পিয়ালির কাছে পড়ে রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি এবার? তাহলে এবার কিন্তু আমরা আরেকটা হিসাব আমাদের করতে হবে। দেখো এখানে করছি। তাহলে এবার আমরা লিখব যে ওই যে আমাদের 3/10 বেরোলো, তাহলে হচ্ছে 3/10 ওই অংশটা ইকুয়াল টু হচ্ছে 108 টাকা। তাহলে আমাদেরকে বার করতে হবে যে পিয়ালির মোট কত টাকা ছিল। তাহলে এবার কি বলবো? আমি ধরে নিয়েছিলাম যে পিয়ালির কাছে 1 অংশ টাকা রয়েছে। তাহলে এখানে এবার আমরা 3/10 ইকুয়াল টু যদি 108 টাকা হয়, তাহলে এবার 1 অংশ ইকুয়াল টু তাহলে বের করতে হবে 108 গুণিত 10 আর নিচে হচ্ছে 3। তাহলে এবার দেখো আমরা কাটাকাটি করে দিচ্ছি, 3 আর 108 কে আমরা কাটাকাটি করছি। তাহলে এখানে কত হয়? তাহলে এখানে হয় 108 কে 3 দিয়ে কাটলে 36 হয়। এবার তাহলে দেখো 36 আর 10 যদি গুণ করি তাহলে হচ্ছে 360 টাকা। তাহলে কিন্তু এবার আমরা বুঝতে পারছি যে পিয়ালির কাছে, তাহলে এবার পিয়ালির কাছে কত টাকা ছিল? তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 360 টাকা পিয়ালির কাছে কিন্তু ছিল। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। তবে এবার দেখো আমরা 2 দাগের কোশ্চেনটা যাই। দেখো এখানে এবার আমাদের 2 দাগের কোশ্চেনটা বলেছে যে গসাগু নির্ণয় করো। এখানে 296, 703 আর হচ্ছে 814, এই তিনটে কিন্তু আমাদের এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে কিন্তু যখন বড় সংখ্যা দিয়ে থাকবে না, তখন যখন গসাগু নির্ণয় করতে বলবে বড় সংখ্যা দিয়ে, তখন কিন্তু তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করবে, তাহলে কিন্তু একটু সহজ হবে। তাহলে এখানে আমরা করছি ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে এখানে 296 দিয়ে আমরা 703 কে ভাগ করবো। দেখো এখানে করছি। তাহলে এখানে যদি 2 দিয়ে দিই তাহলে এখানে 592
হলো। এবার দেখো আমরা এখানে বিয়োগ করছি, তাহলে বিয়োগ যদি করি তাহলে এখানে আমাদের কত হয় 2 আর 1 3, আর এখানে 9 আর 1 10, আর এখানে 1, তার মানে 6 আর 1 7। তাহলে এবার দেখো এখানে দাগ দেবো, তাহলে এবার লিখবো এখানে 296। এই যে 296টা ছিল এটা কিন্তু আমরা এখানে লিখবো। এবার এই যে ভাগশেষ যেটা থাকলো এটা দিয়ে এবার 296কে ভাগ করবো। তাহলে এখানে করছি, তাহলে এখানে যদি 2 দিয়ে যদি দিই তাহলে হয় 222 হলো। এরপর এখানে 6 থেকে 2 বাদ দিলাম, তাহলে এখানে কত 4 হয়, আর 9 থেকে 2 বাদ দিলে 7 হয়। এবার এটা যেটা হলো 74 হলো। এবার 74 দিয়ে এবার আমরা 111কে ভাগ করব। তাহলে এবার দেখো 74কে 74 দিলাম আমরা, তাহলে এবার এই যে এখানে আমাদের 74, তাহলে 111 থেকে যে 74 বাদ দিলে আমাদের কত হয় 37 হয়। 37 লিখলাম। এবার দেখো আমরা এখানে করছি, এবার 37 যেটা এখানে করছি দেখো, এবার 37 দিয়ে এবার এই যে এখানে যে 74টা রয়েছে 74কে ভাগ করব। তাহলে এখানে 37 দুগুণ 74 হলো 0 0। এবার এই যে এখানে এই যে 37 দিয়ে যেটা ভাগ করলাম, এই 37টা যেহেতু এখানে যেহেতু মিলে গেল, এবার 37টাকে নেব দিয়ে এই 814কে ভাগ করবো। দেখো আমরা করছি, তাহলে 37 দিয়ে 814, তাহলে এখানে 37 দুগুণ 74 হলো, এখানে 4 আর 11 7 11। তাহলে এবার দেখো এখানে 4টা নেমে গেল, আর এখানে তাহলে এখানে দেখো 4 লিখে দিলাম। তাহলে এখানে 74 হলে আর এখানে 37 দুগুণ কত হয় 74। তাহলে এখানেও কিন্তু মিলে গেল 37 দিয়ে। তাহলে এখানে কিন্তু ধরো যেটা দিয়ে দিলাম দিয়ে ধরো মিলে গেল, তাহলে এখানে কিন্তু আমাদের 37, তাহলে কি হচ্ছে আর 37 গসাগু হচ্ছে। তাহলে এখানে আমাদের কি ছিল, এখানে এই যে 296 703 আছে 814, এদের গসাগু হচ্ছে আমাদের 37। তাহলে এটা নিশ্চয় বোঝা গেল। তাহলে এবার দেখো আমরা 3 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে এবার আমাদের 3 দাগের কোশ্চেনটা বলেছে যে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 হলে এখন জনসংখ্যা কত হবে? তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে দেখো বলে দিয়েছে যে গত বছরের তুলনায় 12% জনসংখ্যা বেড়েছে। তাহলে কিন্তু এখানে 12% বলতে কি 100 জনের মধ্যে 12 জন বেড়েছে। তাহলে এখানে আমাদের বার করতে হবে 100 জনের মধ্যে যদি 12 জন বাড়ে তাহলে 775 জনের মধ্যে কতজন বাড়বে। তাহলে দেখো এখানে আমরা করছি যে 100 জনের মধ্যে বাড়ে 12 জন। এখানে কিন্তু তোমরা লিখে লিখে করবে, আমি এখানে লিখছি না। 100 জনের মধ্যে 12 জন বাড়ে, তাহলে এই যে 775 প্রথমে কিন্তু তোমরা বার করবে না, প্রথমে একজনের মধ্যে, তাহলে কি একজনের মধ্যে বাড়ে, তাহলে 12/100। এবার তাহলে নিশ্চয় কম বাড়বে একজনের মধ্যে, সেই জন্য 12/100 হলো। এবার 775 জনের মধ্যে বাড়বে নিশ্চয় বেশি, তাহলে 12/100 গণিত 775। 775 আর 100 5 দিয়ে কাটছি, এখানে হয় 20, 100কে 5 দিয়ে কাটলে 20, আর এখানে হয় 155। তাহলে 5 দিয়ে 775কে কাটলে 155 হয়। এবার 20 আর 155 কাটছি, তাহলে 5 দিয়ে যদি কাটি 20কে, তাহলে এখানে হয় 4, আর এখানে হয় 3 5 15, আর হচ্ছে 5 একে 5, তাহলে 31 হলো। এবার হচ্ছে এখানে 4 দিয়ে 12কে কাটতাম, তাহলে এখানে হয় 3, তাহলে এবার 31 আর 3 কিন্তু আমাদের গুণ করতে হবে, তাহলে হয় 3 একে 3 আর 3 3 9, মানে হচ্ছে 93 জন। তাহলে 93 জন যেটা হলো সেটা কিন্তু বেড়েছে। এবার হচ্ছে এখন জনসংখ্যা কত, তাহলে 93 জন তো আর অ্যান্সার হবে না। তাহলে এখানে আমাদের করতে হবে, জনসংখ্যা তো ছিল 775, এবার বাড়লো কত 93 বাড়লো, তাহলে 93 জন বেড়ে কতজন হচ্ছে সেইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে এবার আমরা করবো যে 775 এটার সঙ্গে কিন্তু আমাদের 93 যোগ করতে হবে, এই যে এই যোগটা। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের অ্যান্সার কত হবে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 868। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমাদের অ্যান্সার এটা হলো। তাহলে এখানে আমাদের এখন জনসংখ্যা কত 868 জন। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো আমাদের 4 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে এবার আমাদের 4 দাগের কোশ্চেনটা বলেছে যে কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার। এর মধ্যে বনভূমি
প্রায় 7,54,740 বর্গ কিলোমিটার ও নদী অববাহিকা 25,03,000 বর্গ কিলোমিটার জুড়ে। এবার বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত, এটা কিন্তু বার করতে। তাহলে এখানে কিন্তু সংখ্যাগুলো জাস্ট বড়, কিন্তু অঙ্কটা কিন্তু খুবই ছোট্ট। তাহলে এখানে আমাদের প্রথমে কি করতে হবে, যে এই যে বনভূমি আর ওই যে নদী অববাহিকা এটা কত বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে সেটা কিন্তু প্রথমে আমাদের বার করতে হবে। তাহলে কি করতে হবে, এই দুটোকে যোগ করতে হবে। তাহলে প্রথমে দেখো এখানে আমরা লিখছি নদী অববাহিকাটা, নদী অববাহিকা যত বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আছে। তাহলে এখানে লিখছি দেখো 25,03,000 এত বর্গ কিলোমিটার, আর এই যে 7,54,750 বর্গ কিলোমিটার। এবার লিখছি দেখো এদিক থেকে লিখছি, তাহলে 0 4 7 4 তারপর হচ্ছে 5 তারপর 7। এবার দেখো এটাকে আমরা যোগ করব। তাহলে এবার দেখো যোগ করছি, তাহলে 0 0 যোগ করলে 0 হয়, 4 আর 0 4, 7 আর 0 7, 4 আর 3 7, 5 আর 0 5, 7 আর 5 12, 12 2 হাতে থেকে 1, 2 আর 1 3। তাহলে এখানে আমাদের কত হলো, 32,57,740 বর্গ কিমি। এখানে বর্গ কিমি। তাহলে এবার এটা যেটা হলো 32,57,740 বর্গ কিমি। এবার এই দুটো মিলিয়ে তো মানে এই যে নদী অববাহিকা আর বনভূমি মিলিয়ে এতটা বর্গ কিলোমিটার হলো। এবার বলেছে যে বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, তাহলে আমাদের কোন একটি দেশের ক্ষেত্রফলটা কতটা দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল 32,87,263। এবার 32,87,263 থেকে আমাদের এই যে 32,57,740 এটা বাদ দিতে হবে। তাহলে দেখো আমরা বাদ দিচ্ছি। দেখো তাহলে এখানে 3 থেকে 0 বাদ দিলে হয় 3, 6 থেকে 4 বাদ দিলে হয় 2, আর হচ্ছে 7 আর এখানে তাহলে 7 আর কয় 12, 7 আর 5 12, এখানে 5 লিখলাম। এবার এই হাতের একটা এখানে এলো, এখানে হলো 8, 8 আর কয় 17, 8 আর 9 17, এখানে হাতের এক আসলো, এখানে হলো 6, 6 আর কয় 8, 2 এ 8, আর এখানে তো 2 থেকে 2 বাদ দিলে 0, 3 থেকে 3 বাদ দিলে 0। তাহলে এবার এখানে আমাদের অ্যান্সার কত হলো, যে 29,523 বর্গ কিমি KM। হ্যাঁ, তাহলে এই যে 29,523 বর্গ কিমি, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমি প্রশ্নটা একবার দেখে নিই। এই যে এখানে বলে দিয়েছিল যে বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল, তাহলে এখানে আমার কত হলো 29,523 বর্গ কিমি। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো আমাদের 5 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে এবার আমাদের 5 দাগের কোশ্চেনটা বলেছে যে 324টি চারা গাছ কিছু সারিতে পোতা হলো, এর ফলে প্রতি সারিতে যতগুলি চারা গাছ পোতা হয়েছে ততগুলি সারি তৈরি হলো, মোট সারির সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু দেখো কি বললো, যে মানে প্রতি সারিতে যতগুলি চারা গাছ পোতা হয়েছে ততগুলি সারি তৈরি হলো। তাহলে এবার মোট সারির সংখ্যা, তাহলে যখন এরকম বলবে যে প্রতি মানে যতগুলি চারা গাছ লাগানো হলো ততগুলি হলো, মানে ততগুলি যখন থাকবে না, তখনই কিন্তু এখানে আমাদের যতগুলি মানে চারা গাছ যতগুলি লাগানো হবে যতগুলি সারিতে, তাহলে কয়টি লাগানো হয়েছে, 324টি চারা গাছ কিছু সারিতে পোতা হয়েছে। তাহলে যতগুলি চারা গাছ থাকবে মানে 324টি চারা গাছ রয়েছে, তাহলে ওই চারা গাছ যতগুলো থাকবে তার এবার বর্গমূল করতে হবে। তাহলে 324 যেটা রয়েছে 324 এবার বর্গমূল করব, তারপর যেটা বেরোবে যতগুলি বেরোবে সেটাই কিন্তু আমাদের হবে মোট সারির সংখ্যা। তাহলে এখানে 324 দেখো আমরা বর্গমূল বের করছি, তাহলে 324, তাহলে দেখো দাগ নিচ্ছি 24-এর মাথায় মানে এখানে 2 4 এখানে দাগ দিলাম আর 3-এর মাথায় দাগ দিলাম। এবার দেখো এখানে আমরা করছি, তাহলে এখানে কত দিয়ে যাবে, 1 দিয়ে যদি দিলে 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়। তাহলে এবার 1 দিয়ে যদি 2 দিয়ে এখানে দিতাম তাহলে 2 দিয়ে গুণ কত 4 হয়ে যেত, কিন্তু তাহলে 3-এর থেকে বেশি হয়ে যেত। তাহলে এখানে 1 দিয়ে দিলাম, 1 একে 1 হলো। এবার এখানে দাগ দিলাম। এবার দেখো এখানে 3 থেকে 1 বাদ দিলে কত হয়, 2 হয়। তাহলে এবার দেখো জোরে জোরে নামালাম, তাহলে 2 আর 4 নামালাম। এবার এখানে 3 থেকে 1 বাদ দিলে 2 হলো, আর 24 নামালাম। এবার এখানে যে সংখ্যাটা থাকবে এখানে কত রয়েছে, 1 রয়েছে। এবার 1কে
কে 2 দিয়ে গুণ করতে হবে, মানে এখানে যত সংখ্যা যে সংখ্যাটা থাকবে সেইটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 হয়। তাহলে এবার 2 লিখলাম। এবার আমি বলছি এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা যে এবার এখানে যে সংখ্যাটা বসানোর পর ধরো এখানে আমার কত বসাবো, এখানে ধরো 8 বসালাম, যদি এখানে 8 দিয়ে যাবে তাহলে 8 যদি বসাই তাহলে এবার এখানে 28 হলে এবার 28 কে 8 দিয়ে গুণ করতে হবে। যদি এখানে যদি এবার ধরো 2 বসাতাম তাহলে এখানে 22 হতো, 22 কে 2 দিয়ে গুণ করতে মানে এখানে যত বসাবে সেইটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 8 বসালাম, তাহলে এখানে 8 কে এবার 28 কে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 28 কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এখানে আমাদের 224 হয়। তাহলে এবার এইখানে এই যে 8 বসালাম, এই 8টা কিন্তু এবার এইখানে লিখতে হবে। তাহলে এখানে আমাদের কত হলো দেখো, এখানে এবার এই গোটা সংখ্যাটা ধরতে হবে, তাহলে এখানে আমাদের কত 18। তাহলে এখানে কিন্তু আমাদের এইভাবে কিন্তু বর্গমূলটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে যে সংখ্যাটা এবার টোটাল হবে, এখানে যে সংখ্যাটা বসানো না কেন এখানে কিন্তু আমাদের বসাতে হবে। তাহলে এখানে 18 হলো আমাদের বর্গমূল। হ্যাঁ, তাহলে এবার মোট সারির সংখ্যা, তাহলে এখানে দেখো আমরা লিখছি মোট সারির সংখ্যা ইকুয়াল টু, তাহলে আমাদের কত হয়, এখানে হয় 18টি। তাহলে এটা নিশ্চয় বোঝা গেল। তাহলে এখানে আমাদের অ্যান্সার হলো 18টি। তাহলে মোট সারির সংখ্যা 18টি, এটা নিশ্চয় বোঝা গেল। এরপর দেখো আমাদের লাস্ট কোশ্চেন 6 দাগের কোশ্চেনে যাই। দেখো এখানে আমাদের 5 দাগের কোশ্চেনটা বলেছে যে আমাদের স্কুলে 3টি বেসিনের জলের কলগুলোর প্যাচ কিছুটা নষ্ট হয়ে গেছে, তাই কল বন্ধ করার পরেও ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কল থেকে যথাক্রমে 4 সেকেন্ড, 5 সেকেন্ড ও 6 সেকেন্ড অন্তর জল পড়তে থাকে। আজ সকাল 7টায় 3টি কল থেকে একসঙ্গে 1 ফোঁটা জল পড়ার কতক্ষণ পরে আবার একসঙ্গে 3টি কল থেকে জল পড়বে? এটাও ঠিক তাই। এটা কিন্তু দেখতে অঙ্কটা এত বড় লাগছে, কিন্তু আসলে তুমি যখন অঙ্কটা করবে না তখন কিন্তু তোমার যদি জানা থাকে অঙ্কটা, তুমি যদি অনেকবার করে থাকো তাহলে কিন্তু তোমার কিন্তু এই অঙ্কটা অনেকই সহজ লাগবে। আর অনেক ছোট, এটা কিন্তু সত্যি অনেক ছোট অঙ্ক, কিন্তু দেখতেই মনে হচ্ছে এতটা বড়। তাহলে দেখো করা যাক কতটাই সহজ। তাহলে এখানে কি বললো যে এই যে এখান থেকে পড়তে হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় কল থেকে যথাক্রমে 4 সেকেন্ড, 5 সেকেন্ড ও 6 সেকেন্ড অন্তর জল পড়তে থাকে। তাহলে এখানে এই যে 4 সেকেন্ড, 5 সেকেন্ড আর 6 সেকেন্ড, এই যে এই 3টে সেকেন্ড, এই 3টে সেকেন্ডে প্রথমে কিন্তু আমাদের লসাগু বার করতে হবে। তাহলে দেখো লসাগুটা প্রথমে বার করি, তারপর দেখা যাক কি করা যায়। তাহলে এখানে 4, 5 আর 6, তাহলে এখানে দেখো 2 দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 2 দুগুণ 4, 5 করতে 5 আর 3 দুগুণ 6। এবার দেখো তাহলে অতএব লসাগু তাহলে কত হয়, তাহলে দেখো এখানে আমরা গুণটা করে নিচ্ছি, 2 দুগুণ 4, 3 5 15, তাহলে 4 15 কত হয় 60 সেকেন্ড। কিন্তু সেকেন্ড কেন হলো, কারণ এই যে 4 সেকেন্ড, 5 সেকেন্ড আর 6 সেকেন্ড যেহেতু সেকেন্ডে আছে সংখ্যাগুলো, সেই জন্য কিন্তু এখানে লসাগু যেটা বেরোলো সেটা কিন্তু আমাদের 60 সেকেন্ড হলো। তাহলে 60 সেকেন্ড মানে কি আমরা জানি 1 মিনিট। 1 মিনিট তো 60 সেকেন্ড মানে 1 মিনিট। তাহলে এবার দেখো কোশ্চেনটা আমাদের কি করেছিল, যে সকাল 7টায় 3টি কল থেকে একসঙ্গে 1 ফোঁটা জল পড়ার কতক্ষণ পরে আবার একসঙ্গে 3টি কল থেকে জল পড়বে? কতক্ষণ পর? তাহলে যেটা লসাগু বেরোলো মানে এই যে 60 সেকেন্ড বা 1 মিনিট, এই যে তাহলে এখানে যখন আমরা উত্তরটা লিখবো তাহলে উত্তরটা আমাদের কি হবে, আর 1 মিনিট পর আবার 1 মিনিট পর একসঙ্গে 3টি কল থেকে জল পড়বে, বা 60 সেকেন্ড পর আবার 3টি কল থেকে একসঙ্গে জল পড়বে, এটা কিন্তু উত্তর হবে। তাহলে এখানে যে এভাবে কোশ্চেনটা করেছে যে আবার একসঙ্গে 3টি কল থেকে জল পড়বে কখন, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে 60 সেকেন্ড বা 1 মিনিট পরে। আবার যদি এখানে কোশ্চেনটা এরকম করতো যে আজ সকাল 7টায় 3টি কল থেকে একসঙ্গে মানে যে জলটা সকাল 7টায় জলটা পড়েছিল, দিয়ে আবার কটার সময় জলটা আবার পড়বে, এটা যদি হতো তাহলে আমরা কি করতাম, এই যে সকাল 7টা এর সঙ্গে আমাদের 1 মিনিট যোগ করতাম, তাহলে কি হতো যে সকাল তাহলে 7টা 1 মানে 7টা 1-এ আবার 3টি কল থেকে জল পড়বে। তাহলে এখানে যদি ওইরকম যদি কোশ্চেনটা বললো যেটা আমি বললাম, এরকম যদি থাকতো তাহলে এখানে আমাদের অ্যান্সার হতো 7টা 1-এ, আর এখানে যেহেতু এখানে বলছি আবার কতক্ষণ পর, সেই জন্য কিন্তু আমাদের এখানে 1 মিনিট অ্যান্সার। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল, এইভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, তাহলে এবার দেখো আমরা আচ্ছা এখানে কিন্তু একটা ভুল আছে, এখানে কিন্তু এটা 5 দাগ না, এটা কিন্তু 6 দাগ, ঠিক আছে?
তো আজকে আমরা অনেকগুলো অঙ্ক করলাম। এভাবেই যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমাদের পরীক্ষা ভালো হবে। আর পরীক্ষা ভালো করতে গেলে কিন্তু আমাদেরকে অনেক করে প্র্যাকটিস করতে হবে। তোমরা প্রতিদিন এই ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো উপকারে লেগে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। যাতে শেয়ার করবে এই কারণে, কারণ যে অন্যান্য যে বন্ধুগুলো দেখতে পাচ্ছেন আমাদের বা সহপাঠীরা দেখতে পাচ্ছেন আমার, তারা যাতে দেখতে পায় এজন্য কিন্তু বলা। আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তাদেরকে বলে এক্ষুনি করে দাও, যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা আগেই চলে যায় পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করা হবে। তো আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাই বাই।